ম্যাম শি ইজ ওকে। ও ঠিক আছে তো? জাঙ্কুক রিল্যাক্স, ঠান্ডা হও। এটা একটা মিরাকেলই বলতে পারো। আমি ভেবেছিলাম শুধু বাচ্চাকে বাঁচানো যাবে, কজ আমার স্ত্রীর প্রচুর ব্লিডিং হয়েছে। বাট রাখে আল্লাহ মারিকে, সে বেঁচে আছে, এখনো হোপ আছে। বাট আপাতত জ্ঞান নেই। জ্ঞান না ফেরা অবধি কিছু বলতে পারছি না। এটা তো কম নয় বলো। আইসিইউতে অবজারভেশনে রাখা হয়েছে, প্রচুর ব্লাড লস হয়েছে ওর। ও বাঁচবে তো? জাঙ্কুক, ডাক্তারদের 10% চান্স মানে হিউজ ব্যাপার। প্রথমে 0% ছিল, এখন 10% আছে। দয়া করে যাতে এই ডেঞ্জার টাইমটা তার কেটে যায়। সে একরকম কোমাতে আছে, জ্ঞান না ফেরা অবধি কিছুই বলতে পারছি না। তবে আমি হোপ ছাড়ছি না। আর আজ তোমার ওয়াইফের উইল পাওয়ারের জন্য সে বেঁচে আছে। সো তুমিও হোপ ছিল না, ওকে? ইউ হ্যাভ টু বি স্ট্রং। তোমার বেবিকে তো সামলাতে হবে নাকি? ডক্টর জেনের কথা শুনে ধপ করে আবারও বসে পড়ে জাঙ্কুক। পাঁজরে যেন জোর হারিয়ে ফেলেছে। তে বেঁচে আছে জেনে যতটা খুশি লাগছে, যখন মনে হচ্ছে সে কোমাতে মনটা নিমিষের দুঃখের জ্বরে ভেসে যাচ্ছে। কিন্তু এখন সত্যি ভেঙে পড়ার সময় না। তে অন্তত বেঁচে তো আছে, এখনো আশা হারায়নি। এমন তো হতে পারে কিছুক্ষণ পরে চোখ খুলবে, খুলে বলবে, জাঙ্কুক ভাই আমি ফিরে এসেছি। ফিরে এসেছি তোমার কাছে, তোমার প্রিন্সেস সহ। কথাটা ভাবতেই দীর্ঘশ্বাস বের হলো মন থেকে। তখন একটা নার্স সাদা তোয়ালে মোড়া একটা ছোট্ট পরীকে নিয়ে এলো জাঙ্কুকের কাছে। মুখে হাসি এঁকে বলল, স্যার আপনার মেয়ে। জাঙ্কুক বেকুবের মতো বাচ্চাটার দিকে তাকিয়ে রইল। জিন এবং আরেম তার পাশেই দাঁড়িয়ে রয়েছে। অনুভূতিগুলো কেমন যেন গাবলেট হয়ে আছে। নতুন প্রাণের আগমনটাকে হাসি মুখে বরণ করার মতো মনটাও নেই। জাঙ্কুক তখন উঠে দাঁড়ায়, আস্তে করে নার্সের হাত থেকে বাচ্চাটাকে নিজের কোলে নেয়। একটা ছোট্ট তে যেন তার কোলে ছিল। তের মতো মুখ, তের মতো নাক, কুচকুচে কালো চুল, তার মাঝে শুভ্র মুখখানি। শুধু চোখ দুটো হয়েছে ওনার মতো। এ ব্যতীত পুরো তে। অজস্র চুমু দিয়ে কাপা কণ্ঠে জাঙ্কুক বলল, প্রিন্সেস, তোমার আম্মুটা আমাকে জ্বালানো বন্ধ করলো না। দেখো না কোথায় তুমি এসেছো, আমাদের হ্যাপি ফ্যামিলি হবার কথা। সে ঘুমিয়ে আছে, কিন্তু ডোন্ট ওয়ারি, আমরা তাকে ঠিক ঘুম থেকে উঠাবো। দেখো পারবো না আমরা। তোমার বাবা অনেক হোপলেস হয়ে গেছে, তুমি একটু আমার সাহস হয়ে থেকো, ওকে? এখনো অনেক পথ চলা বাকি যে। বলেই বাচ্চাটাকে জড়িয়ে হু হু করে কেঁদে ওঠে। ছেলেটাকে এভাবে কাঁদতে দেখে আরেমার জিনও চোখের বাঁধ ছেড়ে দেয়। রোজের মৃত্যুর পর জিন কখনোই জাঙ্কুককে হাউমাউ করে কাঁদতে দেখেননি। জাঙ্কুক কাঁদলেও আড়ালে কেঁদেছে, নয়তো শুধু তের সামনে। কিন্তু আজ তের সামনেও কাঁদার অপশন নেই। এটাকে হয়তো নিয়তি বলে। সময় যেতে থাকে। জুলাইয়ের প্রথম সপ্তাহ চলছে। একদিন দুদিন করে 10টা দিন কেটে যায়। তের হেলথের ডেভেলপমেন্ট হতে থাকে, কিন্তু জ্ঞানটা এখনো ফিরেনি। জাঙ্কুকে সারাদিন তের পাশে বসে থাকে। ডাক্তার হবার এই এক সুবিধে, আইসিইউতে অ্যালাউ করা হয়েছে। আর যেহেতু এই হাসপাতালে কাজ করে, তাই সমস্যা হয়নি। মেয়ের নাম রেখেছে তেকুকি। জাঙ্কুক আর তের মেয়ে তেকুকি। সারাদিনে সব আপডেট তেকে বলে জাঙ্কুক। মেয়েকে ফাঁকে ফাঁকে দেখেও আসে। আইসিইউ এর বাকি পেশেন্টরাও চায় যাতে মেয়েটা জেগে ওঠে। আর জাঙ্কুক সে আর কাঁদে না। যতই কষ্ট হোক সে একেবারেই কাঁদে না, শুধু প্রতীক্ষা করে রয়েছে কবে তার বউটি জেগে উঠবে। রাত 2টা, ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে। বৃষ্টির জন্য বাসায় যাওয়া হয়নি জাঙ্কুকের। রাতেও ক্লান্ত হয়নি আকাশ, বরং তীব্র গতিতে বৃষ্টি হচ্ছে। ঠান্ডা হিম বাতাসে চোখটা লেগে এসেছে জাঙ্কুকে। তের জেগে ওঠার আশার আলোটা ক্ষীণ হচ্ছে, আর মনটা ক্লান্ত। হঠাৎ মনে হতে লাগলো তার হাতে ধীর ছোঁয়া লাগছে। তন্দ্রা কাটিয়ে চড়াক হয়ে উঠলো জাঙ্কুক। মনের ভুল নাকি সত্যি কিছুই বুঝে উঠতে পারছে না। তের হাতটা নিজের হাতে নিয়ে ঘুমানোটা অভ্যাস হয়ে গেছে তার। ঘুমের মধ্যে মনে হলো আঙ্গুলগুলো নড়ছে। এখন এই ছোঁয়াটাকে ঘুমের মাঝে ভুল করে অনুভব হলো। এক মন দিয়ে তের দিকে খেয়াল করলো। সময় পার হচ্ছে এবং অধৈর্য হয়ে পড়ছে জাঙ্কুক। হুট করে মনে হলো তের হার্টবিট ধুম করে কমে যাচ্ছে, পালস রেট যেন কমে যাচ্ছে। বুকটা কামড় দিয়ে উঠলো জাঙ্কুকের। তাড়াতাড়ি ওয়ার্ড বয়কে ডাকলো সে। রোজের মতো একই রকম অবস্থা হচ্ছে, কিন্তু রিপোর্ট তো তের ঠিকই ছিল। কি হচ্ছে এটা? সময় নষ্ট না করে সিপিআর দিতে লাগলো জাঙ্কুক। না, হার্টবিট বাড়ছে না, বরং কমেই যাচ্ছে। জাঙ্কুক থামলো না। চোখে মুখে অন্ধকার দেখছে সে। একটা সময় চিৎকার করতে লাগলো সে, প্লিজ তে আমাকে ছেড়ে যাস না, আমি মরে যাব, আমি সত্যি মরে যাব। প্লিজ তে স্টে, প্লিজ তে স্টে উইথ মি। এটা একটা মিরাকেল, হয়তো এটা ভালোবাসার একটা কঠিন পরীক্ষা। তেরিক করে চোখ মেললো তে, যেন কেউ পিটিয়ে তাকে ঘুম থেকে উঠিয়েছে। তাড়াতাড়ি অক্সিজেন লেভেল বাড়িয়ে দেয় জাঙ্কুক। হার্টবিট আবারও নরমাল হয়ে ওঠে তের। তেভাবে চোখ খুলবে এটা যেন কল্পনার বাইরে ছিল। জাঙ্কুকের এখনো হাত কাঁপছে। তার তে চোখ খুলেছে, তার তে জ্ঞান ফিরেছে। ফাইনালি তার তে ফিরে এসেছে। তে এখনো আশেপাশের জগতে অভ্যস্ত নয়। চোখ দিয়ে আশেপাশে দেখছে আর ধাতস্থ হওয়ার চেষ্টায় আছে সে। মিনিট 20 পর অক্সিজেন মাস্কটা নামিয়ে দেয় সে। জাঙ্কুক অশ্রুসিক্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। তার প্রাণটা এতক্ষণ গলায় আটকে ছিল, আর নিজেকে আটকে রাখতে পারলো না সে। তের ঘাড়ে মুখ লুকিয়ে তাকে জড়িয়ে ধরলো। এতদিনে জমানো কষ্টগুলো যেন আর ধরে রাখতে পারলো না। বাইরের বর্ষণের নাই তার চক্ষু যুগল বর্ষণে ব্যস্ত। তের ঘাড় ভিজে যাচ্ছে,
ধীর গলায় তে বলল, ছেলে মানুষদের হয়ে কাঁদতে আছে? তুই চুপ থাক, বেয়াদব মেয়ে, থাপড়ে কান লাল করে দেব তোর। জানিস কি ভয়টাই পেয়েছিলাম, ভেবেছিলাম তুই আমাকে ছেড়ে চলে যাবি, আমি মরে যেতাম। তে সত্যি বলছি, এই মনটা আর ভার নিতে পারবে না। তুই তো জানতি অনেক কষ্ট দিয়েছি না? অনেক অনেক অনেক। আমাকে আর কত জ্বালাবি বলতো? যতদিন আল্লাহ হায়াত রেখেছে। এভাবে জ্বালাস না, তোর সব আবদার মেনে নিব। এভাবে ভয় দেখাস না, বয়স তো কম হলো না বল। আমার গলা শুকিয়ে এসেছিল জানিস। নার্স কিছু বলতে যাবে, তে চোখ দিয়ে ইশারা করে। সে জানে তার এই পাগল প্রেমিকটা একটু এমনই। জাঙ্কুকের পিঠে হাত রেখে বলল, তোমার প্রিন্সেস ভালো আছে তো? তের কথায় উঠে বসে জাঙ্কুক, চোখ মুছে তের মাথায় হাত বুলিয়ে দেয় সে। ধীর গলায় বলে, বাপকা বেটি, পুরো বাপের মতো হয়েছে জানিস, সারাক্ষণ ঘুমায়। খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমরা তার কাছে যাব। আমি ওর নাম লিখেছি তেকুকি। তেকুকি? তুমি জানলে কি করে? তো ডায়েরিতে পড়েছিলাম। তুমি তো মানুষ ভালো না, আমার ডায়েরিতে হাত দাও। আর কথা বলিস না, একটু রেস্ট কর। এতদিন তো তাই করেছি গো, আজ একটু কথা বলতে দাও। এভাবেই সারাটা রাত ধীরে ধীরে কথা বলল এই দম্পতি। সকালের দিকে তে ঘুমালো। তবুও জাঙ্কুক আশ্বস্ত হতে সব রিপোর্ট আবার চেক করলো। যখন সবকিছু নরমাল হলো তখন স্বাভাবিক হলো সে। আর 2 দিন হাসপাতালে রাখবে তেকে। আজ বিকালে নরমাল ওয়ার্ডে শিফট করবে। এখন আর অক্সিজেন লাগছে না তের, চলাফেরা হালকা হালকা করছে। ব্লিডিং হচ্ছে বলে শরীরটা দুর্বল। আজ তেকুকে নিয়ে আসবে সে তের কাছে। মাতৃদের আঁচল থেকে টানা 10 দিন আলাদা ছিল বাচ্চাটি। 2 দিন পর ডাক্তার তাকে চেক করে রিলিজ দিয়ে দেওয়ায় বাসায় নিয়ে গেছিল জাঙ্কুক। ইয়ঞ্জনার যিনি দেখেছে তাকে। এখন বাচ্চাটি তার মায়ের উষ্ণতা পাবে। মায়ের গায়ের গন্ধই আলাদা, সেই গন্ধ বাচ্চাদের সবচেয়ে প্রিয়। কি অদ্ভুত একটা দৃশ্যই না হবে। তার বউ এবং মেয়েকে একত্রে কাছে পাবে জাঙ্কুক। এতদিনের অতৃপ্ত মনটা যেন তৃপ্ত হবে। এখনো যে তার আরো একটি কাজ করা বাকি, সেটা না হয় সময় হলে জানবে তে। বিকাল 4টা, তেকে নরমাল ওয়ার্ডে শিফট করা হয়েছে। তেকুকে নিয়ে এসেছে জাঙ্কুক। যখন তেকুকে তের কোলে দিল, মেয়েটা একেবারে চুপ করে গায়ের সাথে মিশেছিল। আগে একটা সময় তে বাচ্চা কোলে নিতে ভয় পেত। এত ছোট বাচ্চা যদি পড়ে যায়। আজও খুব সাবধানতার সাথে ধরলো। নরম তুলতুলে হাত পা হালকা ছোড়াছুড়ি করছে। তের ভয় দেখে জাঙ্কুকও তের পিছনে বসলো। পিছন থেকে ধরলো তার পরিবারকে। তে যেন বিশ্বাসই হচ্ছে না, যাকে বাঁচানোর এত লড়াই তারা করেছে, সে বাচ্চাটা তার কোলে। আলতো করে চুমু খেলো তেকুকের কপালে। জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ। কষ্ট তো তুই করেছিস, তোকে ধন্যবাদ। আমাকে আমার প্রিন্সেস দেওয়ার জন্য, আমার কাছে ফিরে আসার জন্য। তোমাকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। মুচকি হাসি হেসে তের কপালে ঠোঁট ছোঁয়ালো জাঙ্কুক। আবেশে চোখ বন্ধ করে জাঙ্কুকের কাঁধে মাথা রাখলো। এটা যেন পৃথিবীর সবথেকে শান্তির জায়গা। তার কোলে তার সন্তান আর তার স্বামী তাকে আগলে রেখেছে। এই সময়টা যদি থেমে যেত মন্দ হতো না। সময় বহমান, দিন দিন করে মাস চলে যাচ্ছে। দেখতে দেখতে জুলাই শেষে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাস চলে গেছে। নভেম্বরে পা রেখেছে পৃথিবী। ঠান্ডা হাওয়া বইছে ব্যস্ত ঢাকা শহরে। তেকুকে এখন 4 মাস হবে করছে। মজার ব্যাপার, দেখতে দেখতে তে এবং জাঙ্কুকের বিয়ের 1টা বছর হতে যাচ্ছে। 1 বছর আগে এই নভেম্বরে তাদের বিয়ে হয়েছিল। কিন্তু সত্যি বলতে স্বামী স্ত্রী সম্পর্কটি তাদের মাঝে এখনো তৈরি হয়নি। একই রুমে তো থাকে, কিন্তু তাদের মাঝে শারীরিক সম্পর্ক তৈরি হয়নি। আজকাল জাঙ্কুকের মাঝে বিস্তর পরিবর্তন দেখা গেছে। হালকা হলেও তে উপলব্ধি করতে পারছে। আগে জাঙ্কুক হাসপাতালে যাবার আগে মেয়ের সাথে কিছুক্ষণ খেলে তের কপালে চুমু খেয়ে তারপর যেত। আসার পরও একই, তার মেয়ের সাথে খেলে তাকে ঘুম পাড়িয়ে তারপর থেকে সারাদিনের সব কথা বলতো। মেয়েও হয়েছে বাবা পাগল, বাবা ছাড়া সে ঘুমাতেও চায় না। মেয়ে ঘুমানোর পর দুজন বারান্দায় বসে কফি হাতে জ্যোৎস্না বিলাস করতো। কিন্তু আজকাল জাঙ্কুকের জন্য তের সাথে কথা অব্দি বলার সময় হচ্ছে না। এসে মেয়েকে সময় দিয়ে শেষ। তে যখন নিজে থেকে কিছু বলতে চায় তখন একটা অনীহা দেখাচ্ছে। তে যেন কিছুতেই বুঝে উঠছে না কি হচ্ছে। না, এভাবে থাকা যায় না। জাঙ্কুকের পরিবর্তনটা যেন বড্ড বেশি চোখে লাগছে তের। রাতের খাবার পর সব গুছিয়ে রুমে আসে তে। তেকুকে তখন জাঙ্কুকের কোলে ঘুম। তেকে দেখে তেকুকে খাটে শুইয়ে দেয় জাঙ্কুক। এরপর বারান্দায় চলে যায়। জাঙ্কুকের এই কাজটা যেন তের বড্ড বেশি চোখে লাগছে। সে কি কোনো ভুল করেছে? বুঝে উঠতে পারছে না। তেও দেরি না করে জাঙ্কুকের পিছু নিয়ে বারান্দায় আসলো। জাঙ্কুক তখন পকেটে হাত গুজে বাইরে তাকিয়ে আছে। এবার তে আর থাকতে পারলো না, বেশ স্পষ্ট স্বরে বলল, জাঙ্কুক ভাই কি হয়েছে? কি হবে? জাঙ্কুকের নির্বিকার চিত্তে বলা কথাটা যেন আরো মেজাজ খারাপ করিয়ে দিল তের। হিনিনে গলায় বলল, কি হয়েছে বুঝছো না? তুমি ওকে এড়িয়ে যাচ্ছ কেন? এড়িয়ে যাচ্ছে মানে? তুমি কদিন ধরে দেখছি অনেক বদলে গেছো। একটু বলবে কি হয়েছে? আমি কি কোনো দোষ করেছি? আমি যেন মুহূর্তে অদৃশ্য হয়ে গেছি তোমার কাছে। আমার রান্না তুমি মুখে তুলছো না, রাতে ঘুমানোর সময় থেকে তুমি খাটে শুচ্ছ না, ড্রয়িং রুমে চলে যাচ্ছ। আমি কথা বলতে আসলে ঠিক মুখে কথাও বলছো না। কি হয়েছে বলবে? এবার জাঙ্কুক নড়ে চড়ে দাঁড়ালো। স্বাভাবিক ভঙ্গিতে বলল, তুই বুঝতে পারবি আমি বুঝেছিলাম। আসলে লুকিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু পারছি না। তুই যেহেতু সত্যিটা জানতে চাচ্ছিস, আমি তাহলে বলি। আমি ক্লান্ততে, আমি এই কাগজের সম্পর্কটা টানতে টানতে ক্লান্ত। আমি মুক্তি চাই। কেন যেন এই সম্পর্কটাকে আর ভালো লাগছে না। মানে? অধীর কণ্ঠে বলে তে, তার গলা কাঁপছে।
তার সুখের সংসারটা কিভাবে ভেঙে যাবে। জাঙ্কুক ভাবলেশহীনভাবেই দাঁড়িয়ে আছে। এবার সে একটু এগিয়ে আসলো। তের মুখোমুখি হয়ে বলল, মানেটা স্পষ্ট, আমি এই সম্পর্কে হ্যাপি না। একটা সম্পর্ক যেটা নামে মাত্র সম্পর্ক, সেই সম্পর্কটা কয়দিন টানা যায় বল? এভাবে আমি আর পারছি না, তাই বলছি কি, তুমি কি ডিভোর্স চাচ্ছ? হ্যাঁ। আমি কি দোষ করেছি জাঙ্কুক ভাই? তুমি তো বলেছিলে তুমি আমার হাত কখনো ছাড়বে না, তাহলে কি এমন করেছি আমি? তুই কিছু করিসনি তে, দোষটা আমার। আমি বুঝতে পারিনি, আসলে আমাদের সম্পর্কের কোনো ভিত্তিই নাই। একটা সম্পর্ককে এভাবে টানাটা সত্যি আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আমাদের সম্পর্কে ভিত্তি নেই? সত্যি কি নেই জাঙ্কুক ভাই? আমাদের মাঝে কি ভালোবাসার গভীরত্ব নেই, নাকি বোঝাপড়া নেই? তুমি তো বলেছিলে তোমার ভালোবাসা আমাদের দুজনের জন্য ইনাফ হবে। ভুল বলেছিলাম। এখন আমি আর এভাবে সম্পর্কটা টানতে পারছি না। আমি চাইলেও তোর কাছে আসতে পারছি না। তুই কি সত্যি আমাদের মাঝের অদৃশ্য দেয়ালটা দেখতে পাচ্ছিস না? এবার চুপ মেরে গেল। সে নিজেও এই দেয়ালটা বুঝতে পারছিল। কেন যেন চাইলেও এই দেয়ালটা ভেদ করা হয়নি তাদের দুজনের। তের চোখ ছলছল করছে। হয়তো তার আর জাঙ্কুকের পথ চলাটা এটুকুই ছিল। জাঙ্কুক যখন তার কাছ থেকে মুক্তি চাচ্ছে, তবে তাই হোক। কাপা স্বরে বলল, তুমি কি সত্যি মুক্তি চাও? বেশ, তাহলে তোমার যেটা ভালো মনে হবে করো। আমি কালই তেকুকে নিয়ে মার বাড়ি চলে যাব। কাল যেতে হবে না, কালকে উকিলের কাছে যাব, তারপর তেকুকে নিয়ে ও বাড়ি চলে যাস। তে অবাক চোখে জাঙ্কুকে দেখে যাচ্ছে। যে লোকটা তেকুকে বাদে এক মুহূর্ত থাকতে পারে না, আজ সেই লোকটাই তেকুকে আটকাতেও চায়নি। টুক করে পানির কোণটা চোখ থেকে পড়ল তের। এর থেকে তো মরে গেলেই ভালো হতো। বুকের ভিতর চিনচিনে ব্যথা শুরু হয়েছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে, কিন্তু না, সে কাঁদবে না। সে কোনো খেলনা নয় যে বারবার মানুষের খেলার পাত্র হবে। জাঙ্কুক যখন মুক্তি চাচ্ছে, তবে তাই হবে। মুক্তি দিবে সে তাকে। মেয়েকে নিয়ে একেবারে কাল বের হবে। আর এবারে মুখ হবে না সে। বাবা মা যদি আশ্রয় দেয় তো ভালো, নাহলে যেদিকে চোখ যাবে সেখানে চলে যাবে। তে কথা বাড়ালো না, ধীর পায়ে রুমে চলে গেল। মেয়েটাকে কোলের মধ্যে নিয়ে গুটিসুটি মেরে শুয়ে রইল। জাঙ্কুকের দিকে মুখ করে শোয়াই, তার মুখটা দেখতে পাচ্ছে না জাঙ্কুক। সারাটা রাত নির্ঘুম কাটলো তের। চোখের পানিটা বাদ মানছে না। ফজরের আজান শুনে উঠে বসলো। মাথায় উল্টাপাল্টা অনেক কিছুই ঘুরছে। একবার ভাবলো এখনই বাড়ি ছেড়ে চলে যাবে। মুক্তিই তো জাঙ্কুক চাই। পর মুহূর্তে নামাজ পড়ে নিজেকে শান্ত করলো। খুব কান্না পাচ্ছে। নিজেকে সামলাটা দায় হয়ে গেছে। না, সে ভেঙে পড়বে না। সেও দেখবে জাঙ্কুক কিভাবে তাকে ডিভোর্স দেয়। তার ভালোবাসা কি এতটাই ঠুনকো? নিজেকে অনেক বুঝিয়ে সুঝিয়ে শান্ত করলো তে। এখন শুধু বিকেলের অপেক্ষা। দুপুর ৩টা। তেকুকে দুধ খেয়ে ঘুমাচ্ছে। তে তখন বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে। মৃদু বাতাসে চুল উঠছে। তখন রুমে জাঙ্কুক আসলো। হিনহিনে গলায় বলল, চল, উকিলের কাছে যাবার সময় হয়ে এসেছে। তের আচরণ বেশ নিস্তব্ধ হয়ে গেছে। কোনো কথাই নেই, শুধু চুপ করে পুতুলের মতো মাথা নাড়িয়ে রুমে চলে আসলো। জাঙ্কুকও বাড়তি কথা বলল না। জাঙ্কুক একটা গোলাপি শাড়ি কিনে দিয়েছিল তেকুকি হবার পর। সেই শাড়িটাই গায়ে জড়ে নিল সে। আজ কেন যেন খুব সাজতে ইচ্ছে হচ্ছে। জাঙ্কুকের জন্য কখনো সেভাবে সাজা হয়নি। চুলগুলো খোপা করে বাঁধলো, ঠোঁটে হালকা লিপস্টিক দিল, চোখে গাঢ় কাজল। বেশ মানিয়েছে শ্বাসটা তেকে। সব কাপড় গুছিয়ে নিল, সাথে তেকুকিও। যাবার আগে একবার রুমটা ভালো করে দেখে নিল সে। এই রুমে কত স্মৃতি না তার আর জাঙ্কুকের। একটা বছরের স্মৃতি। দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ালো গন্তব্যের দিকে। বাইরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। সাদা শার্ট, কালো প্যান্ট। কি চমৎকার লাগছে তাকে। লোকটা কি জানে তার এক ঝলক তে সারাদিনের ভালো থাকার খোরাকি? দেখে আসতে দেখে এগিয়ে এসে ব্যাগটা গাড়িতে তুলল সে। তেকুকি তের কোলে ঘুম। জাঙ্কুককে এক নজরে তে দেখে যাচ্ছে, যেন আগামীর খোরাক জমাচ্ছে। জাঙ্কুক শুধু আর চোখে দেখে যাচ্ছে, তবে কিছু বলছে না। তেকে সত্যি অনেক সুন্দর লাগছে। গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয় জাঙ্কুক। তে জানালার কাছ দিয়ে বাইরে তাকিয়ে থাকে। আর জাঙ্কুককে দেখবে না সে, তাহলে আর তার থেকে আলাদা হতে ইচ্ছা হবে না। বুকটা ক্ষণে ক্ষণে ব্যথা করছে, দমটা বন্ধ বন্ধ লাগছে, মনটা যে বড্ড বেহায়া। জাঙ্কুক তেদের বাসায় আগে গেল। তেকুকে আর ব্যাগপত্র রেখে এলো। তে অবাক হলো, তার মা কিছু জিজ্ঞেস করলো না। তাহলে কি তিনিও জানেন? জাঙ্কুককে জিজ্ঞেস করতে জাঙ্কুক বলল, তেকুকে নিয়ে যাবে উকিলের কাছে নাকি? পাগল তুই, ও মামির কাছে থাক, 1 ঘন্টারই তো ব্যাপার, তুই তোকে খাইয়েছিস। তে আর কথা বাড়লো না। গাড়ি আবারও চলতে লাগলো। যত পথ যাচ্ছে তের কষ্ট তত বাড়ছে। মনে হচ্ছে পালিয়ে গেলেই ভালো হতো, অন্তত সম্পর্কটা তো থাকতো। তার দোষটা কোথায় এখনো খুঁজে পাচ্ছে না। হঠাৎ ব্রেক কষাই হুঁশ ফিরল তের। খেয়াল করলো তার একটা রেস্টুরেন্টের সামনে। এখানে কি করবো আমরা? জাঙ্কুককে জিজ্ঞেস করে বসে সে। জাঙ্কুক বিরক্তি দেখিয়ে বলে, উকিল এখানে দেখা করতে বলেছে। আসলে আমার বন্ধু তো, তুই ভিতরে যা, আমি পার্ক করে আসছি। জাঙ্কুকের কথা শুনে গাড়ি থেকে নামলো তে। ধীর পায়ে এগিয়ে গেল রেস্টুরেন্টের দিকে। রেস্টুরেন্টে পা রাখতেই খটকা লাগলো তের। পুরো রেস্টুরেন্টটা সুন্দর করে সাজানো, আর স্টাফ বাদে কেউ নেই। পিছনে ফিরতে জাঙ্কুক হাঁটু গেড়ে বসে রয়েছে রিং হাতে। ব্যাপারটা ধাতস্থ হতে কয়েক সেকেন্ড লাগলো তের। জাঙ্কুকের ঠোঁটের কোণায় হাসি এঁকে বলল, আমি আর কাগজের সম্পর্ক টানতে চাই না তে। আমি এক কাগজের সম্পর্ক থেকে মুক্তি চাই।
এবার সত্যি সত্যি বিয়ে করতে চাই তোকে, শুধু সমাজের জন্য নয়, শুধু দায়াতে কিংবা আশ্রয়ের জন্য নয়, ভালোবাসার জন্য। করবি আমাকে বিয়ে? তে এবার তেরে আসলো জাঙ্কুকের কাছে, কলার চেপে ধরে দাঁড় করায় তাকে, ঠাস করে গালে চড় বসিয়ে দেয়। জাঙ্কুক হা করে তাকিয়ে আছে তের দিকে, ভেবেছিল তে হয়তো তাকে জড়িয়ে ধরবে। আসলে বিগত সপ্তাহ থেকে কলিগদের সাথে মিলে এই কাজটা করে সে। এই আইডিয়াটা মিনগিও তাকে দিয়েছিল, এবার যদি প্রপোজ করে তাহলে তে অবাক হয়ে যাবে, কিন্তু উল্টো হয়ে গেল। দাঁতে দাঁত চেপে তে বলল, ফাজলামি করো আমার সাথে, ফাজলামি করো? কি ভাবো তুমি আমাকে? কাল সারা রাত আমার বুদ্ধি কি কেটেছে জানো? এখন আসছো ঢং করতে। তুমি জানো আমি ভেবেছিলাম একবার বাড়ি ছেড়ে দেবো। তোমার কোনো আইডিয়া আছে? ডিভোর্সের কথা ভাবতেই আমার জাস্ট দুনিয়া নাই হয়ে গেছিল। খুব আমার থেকে মুক্তি চাই তোমার, একদিন সত্যি সত্যি হারিয়ে যাবো দেখো। বলতে বলতে কেঁদে দেয় তে। জাঙ্কুক তখন তাকে জড়িয়ে ধরে আর ইচ্ছে মতো কিল ঘুষি মারতে থাকে জাঙ্কুককে তে। জাঙ্কুক তখন ধীর গলায় বলে, সরি, আমি সত্যিই বুঝিনি, একটু এক্সট্রা হয়ে গেছে, সরি। এটা আমার আইডিয়া না, মিনগু বললো এভাবে বিয়ের প্রপোজালটা দিলে তুই খুশি হবি। করবো না বিয়ে তোমাকে, ছাড়ো ছাড়ো। সরি, আসলে তোকে সারপ্রাইজ দেবার প্ল্যান ছিল, কিন্তু প্ল্যানটা গোলমেলে হয়ে গেছে, সরি। আর তুই ভাবলি কি করে তোকে ডিভোর্স দেবার কথা ভাববো আমি? তুই আমার নিঃশ্বাসে মিশে আছিস, তোকে ছাড়া একটা মুহূর্ত কাটানো দুষ্কর। ভাবলি কি করে আমি তোকে ডিভোর্স দেবো? জাঙ্কুক আরো শক্ত করে জড়িয়ে ধরে তেকে। তেও তার বুকের সাথে মিশে থাকে। কালো অন্ধকার মেঘ সরে যেন উজ্জ্বল সূর্য দেখা যায়। তের হৃদয়ের কালো মেঘগুলো যেন মুহূর্তে সরে গেল। একটা অজানা তৃপ্তিতে মনটা ভরে গেল তার। সেখান থেকে তেদের বাড়িতে রেখে এলো তাকে জাঙ্কুক। যাবার সময় শুধু বললো, খুব তাড়াতাড়ি তোকে আমার করে আমার ঘরে নিয়ে যাব, রেডি থাকিস। এক সপ্তাহ পর ফুলের বিছানায় বসে রয়েছে তে, গায়ে সেই লাল বেনারসি। আজ আবার জাঙ্কুকের বউ হয়ে এ ঘরে বসে আছে। পার্থক্য একটাই, এখন আর কাগজের সম্পর্কটা নেই, আছে সত্যিকারের সম্পর্ক। টেকুকে দুধ খাইয়ে জিনের কাছে রেখেছে। জিন আশ্বস্ত করলেন তিনি দেখে রাখবেন নাতনিকে। বুকটা আগের মতো ঢিপ ঢিপ করছে। সত্যি বলতে এটাই তো তাদের প্রথম বাসর। দরজা ঠেলার শব্দে মুখ তুলে তাকায় সে। জাঙ্কুক এসেছে। গোল্ডেন শাড়িতে তাকে খুব মানিয়েছে। জাঙ্কুক পাশে বসতেই বুকের ধুকপুকানি যেন আরো বেড়ে গেছে। জাঙ্কুক ধীরে হাঁটা ধরে তের, ধীর গলায় বলে, সারা রাত পৃথিবীতে সূর্যের মতন দুপুর দগ্ধ পাই করি পরিক্রমা, তারপর সায়ান্নের মতো বিস্মরণ জীবনকে স্থির জানি। তুমি দেবে ক্ষমা, তোমার শরীরে তুমি গেঁথে রাখো গান। রাত্রিকে করেছো তাই ঝংকার মুখর, তোমারও সান্নিধ্যের অপরূপ ঘ্রাণ। অজান্তে জীবনে রাখো জয়ের স্বাক্ষর। কবিতার অর্থ জানিস? লজ্জা মিশ্রিত কণ্ঠে তে বলে। জাঙ্কুক আলতো হাতে তের মুখটা ধরে নিজের কাছে নিয়ে আসে। তারপর কানের কাছে ঠোঁট লাগিয়ে বলে, আমি তোর মাঝেই বিলীন হতে চাই, তোর নেশায় মত্ত হতে চাই, তোর সান্নিধ্যে নিজেকে উজাড় করে দিতে চাই। অনুমতি আছে? তে আর কোনো কথা বলতে পারেনি। বাইরের আবহাওয়া স্তব্ধ। তেও জাঙ্কুকের মাঝে স্তব্ধ হয়ে রয়েছে। রাতের গভীরতার সাথে দুটো দেহের মিলনের গভীরতাও বাড়ছে। নিঃশ্বাসের উন্মাদনা চলছে রুমের মাঝে। দুটো অতৃপ্ত হৃদয় নিজেদের তৃপ্তি মেটাতে ব্যস্ত। এই মিলনে নেই কোনো অন্যায়, নেই কোনো অবৈধতা। আজ যেন সত্যি কাগজে তুমি আমি কথাটা ঘুচে গেছে। জাঙ্কুকদের সম্পর্কটা আরো গভীর, আরো স্নিগ্ধ। সম্পর্ক কখনোই শুধু শারীরিক হয় না, সম্পর্কটা থাকে মনের। জাঙ্কুকদের সম্পর্কটা ছিল কাগজে, কিন্তু ভালোবাসার কারণেই তাদের সম্পর্কটা কাগজের গণ্ডি থেকে বেরিয়ে মনের সম্পর্কে পরিণত হয়েছে। সেখানে সত্যিকারের ভালোবাসা থাকে, সেখানে শারীরিক চাহিদা আসে না। তাই তো তের সাথে শারীরিক সম্পর্ক ছাড়াও জাঙ্কুকের ভালোবাসার গভীরতা ছিল সুগভীর। আবার তেকুকের সাথে রক্তের সম্পর্ক না হওয়া সত্ত্বেও জাঙ্কুকের মনের সাথে সে জড়িয়ে আছে। সম্পর্কের এই টানগুলোই মাঝে মাঝে আমরা বুঝি না, আবেগের বসে ভুল করে বসি, কিন্তু এটা ভুলে যাই সব তে আর জাঙ্কুকের জন্য জাঙ্কুক থাকে না। এটাই বাস্তবতা, এটাই চিরন্তন সত্য।